স্বৈরাচার পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন একটি দল, মন্তব্য নাহিদ ইসলামের। এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ হাসনাতের। শুধু শহর নয়, বরগুনার প্রত্যন্ত গ্রামেও ডেঙ্গুর প্রকোপ। প্রতিরোধে ব্যবস্থা না থাকায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ক্ষোভ বাসিন্দাদের। বিল্ডিংটা ভেঙে ছিল, পরে পানি পড়ে ওষুধ পানি ঠিকমতো পাই না। মহিলারা আসে, তাদের গরমে ছটফট করে বসতে পারে না। নেই প্রয়োজনীয় ওষুধ। বরিশাল বিভাগে কমিউনিটি ক্লিনিকে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ঝালকাঠিতে নামমাত্র হাজিরা দিচ্ছেন কর্মীরা। পটুয়াখালীতে বেতন ভাতা বন্ধ। এবং ভরা মৌসুমে ইলিশের দেখা নেই সুগন্ধা বিষখালী নদীতে। খালি হাতে ফিরছেন ঝালকাঠির জেলেরা। জলবায়ু পরিবর্তনই কারণ বলছেন মৎস্য কর্মকর্তা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন, ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। স্বৈরাচার পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারা দিচ্ছে একটি দল। পটুয়াখালীতে পদযাত্রায় কথা বলেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। উত্তরে রংপুর থেকে শুরু করা জুলাই পদযাত্রা এখন দক্ষিণের জনপদে। দেশ গড়তে মাঠ চষে বেড়াচ্ছেন 24-এর বিপ্লবীরা। পদযাত্রার 14তম দিনে পটুয়াখালীতে দুপুর 12টার দিকে এনসিপি নেতারা শহরের সার্কিট হাউস রোড থেকে পদযাত্রা শুরু করেন। দুপুর 1:30টার দিকে সার্কিট হাউসের সামনে অস্থায়ী মঞ্চে সভায় যোগ দেন। পথসভায় বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। দেশ গড়তে চাওয়া এনসিপির বিরুদ্ধে নানাভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, দেশ গড়ার লড়াইয়ে সব বাধা জয় করতে হবে। এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে। এখানে যতজন মানুষ এসছেন, আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। আমাদের পরবর্তী যুদ্ধটা আরো বেশি কঠিন। আমরা বলতে চাই, বাধা দিলে বাঁধবে লড়াই, এবং এই লড়াই আমাদের জিততে হবে। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ সংবিধান দেশকে এগোতে দেয়নি। সেই মুজিববাদ আর চাঁদাবাজকে একটি দল পাহারা দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই 72-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি। এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে, সন্ত্রাসদের দল তৈরি হয়েছে, মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে চাঁদাবাজ এবং মুজিববাদের নতুন পাহারাদার এসেছে। সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা করা যাবে না বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। সময় সংবাদ, বরিশাল। শহর পেরিয়ে বরগুনার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে মশক নিধনে নেই কোনো দৃশ্যমান কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। সঠিক ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না থাকায় দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে মৃত্যুও। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন সিভিল সার্জন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের মনসাতলী গ্রাম। এই গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়নি এমন বাসিন্দা খুঁজে পাওয়া দুষ্কর। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে বছর জুড়ে জমে থাকে পানি, আর সেই পানিতে বংশবিস্তার করছে এডিস মশা। এর ফলশ্রুতিতে জেলার মধ্যে সবথেকে বেশি ডেঙ্গুতে আক্রান্ত এ এলাকার বাসিন্দারা। ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এলাকাটি পরিচিতি পেয়েছে ডেঙ্গু কলোনি হিসেবে। তবুও নেই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম। স্থানীয়রা জানান, বরগুনা পৌর শহর ব্যতীত জেলার কোথাও নেই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এ কারণে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ডেঙ্গুর হটস্পট বরগুনা, কিন্তু এই বরগুনায় এখন পর্যন্ত কোনো মশক নিধন কার্যক্রম দেখিনি। ঔষধ না দিলে এই ডেঙ্গু বাড়তেই থাকবে। ইউনিয়ন হওয়ার কারণে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী এই এলাকায় নেই।
চিকিৎসকরা জানান, জেলার ডেঙ্গু পরিস্থিতি উন্নতির জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন সিভিল সার্জন। বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করত বলে মনে হয় না। জলবায়ুর পরিবর্তনের যে প্রভাবটা, সেটা এডিসের প্রজননের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটিও একটা কারণ। বরগুনায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৩,৯০০ ছাড়িয়েছে, যা দেশের মোট আক্রান্তের 1/3 আর মারা গেছেন ৩৪ জন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় নতুন করে আরো 56 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ৩,৯৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 1/3 এবং এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 34 জন, যাদের মধ্যে সদর উপজেলায় 27 জন বাসিন্দা রয়েছেন, বেতাগী উপজেলার 3 জন এবং পাথরঘাটা উপজেলার 4 জন বাসিন্দা রয়েছেন। জেলায় যেসব ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩,৮০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে বরগুনার জেলার 5টি উপজেলার মধ্যে সব থেকে বেশি সদর উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শনাক্ত হয়েছে। সদর উপজেলায় এখন পর্যন্ত ৩,৪৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বরগুনায় এই মুহূর্তে 156 জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে সদর হাসপাতালে মাত্র 50 বেডের অনুকূলে 115 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপের কারণে কিন্তু অনেক রোগীকেই মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধির কারণ হিসেবে তারা আমাদেরকে উল্লেখ করেছেন। তারা বলছেন যে এখানে আগাম বৃষ্টিপাতের পাশাপাশি জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে বৃষ্টির পানিতে ডেঙ্গু এডিস মশা বংশ বিস্তার করছে। অন্যদিকে বৃষ্টি পুরোপুরি না থেমে কখনো বৃষ্টি কখনো রোদ, যার ফলে ডেঙ্গু এডিস মশার বংশ বিস্তারের জন্য একটি উপযোগী এবং উৎকৃষ্ট আবহাওয়া বরগুনায় বিরাজ করছে। এর ফলে কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছেন। অন্যদিকে আমরা স্বাস্থ্য বিভাগ সূত্রে জেনেছি যে বরগুনা পৌর শহরের তুলনায় এখন গ্রাম অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম বেগবান করা হলেও কিন্তু ইউনিয়ন পর্যায়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর ফলে কিন্তু ইউনিয়ন পর্যায়ে এখন ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি শনাক্ত হচ্ছেন এবং যেসব রোগী মারা যাচ্ছেন তাদেরও বেশিরভাগই কিন্তু ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিয়ে আমরা বরগুনা জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের মতো করে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম বেগবান করা হয়েছে। এর ফলে কিন্তু বরগুনায় আগের তুলনায় কিছুটা ডেঙ্গু নিয়ন্ত্রণ এসেছে বলে তারা আমাদের কাছে দাবি করেছেন এবং আমরা স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু ভিন্ন কথা বলছেন। তারা বলছেন যে ইউনিয়ন পর্যায়ে আদৌ ডেঙ্গু প্রতিরোধে কোনো প্রকার কার্যকরী ব্যবস্থা না নেওয়ার ফলে কিন্তু বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে বরগুনার জেনারেল হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি যে বরগুনায় এই মুহূর্তে কিন্তু কোনো আইসিইউ নেই, যার ফলে কিন্তু মুমূর্ষু রোগীদেরকে যখন আইসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে তখন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হচ্ছে। এর ফলে কিন্তু পথিমধ্যে অনেক রোগী প্রাণ হারাচ্ছেন। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম বরগুনা থেকে। বিভাগীয় সময় আরো থাকছে। জোয়ারের পানিতে তলিয়ে বসত ভিটা, সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী পটুয়াখালীর আশ্রয়ণ প্রকল্পের জরাজীর্ণ ঘর, নেই মেরামতের উদ্যোগ। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বরিশাল বিভাগের কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা থাকলেও না পাওয়ার অভিযোগ উঠেছে। নেই ওষুধপত্র, তালা ঝুলছে ক্লিনিকগুলোর দরজায়। বিমুখ হয়ে ফিরতে হচ্ছে গ্রামের অসহায় মানুষকে। বিস্তারিত অপূর্বপুর রিপোর্টে। গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ঝালকাঠিতে রয়েছে 93টি কমিউনিটি ক্লিনিক, কিন্তু অনেক সেন্টারই পাওয়া যায় না জ্বর কাশির মতো সাধারণ চিকিৎসা কিংবা ওষুধপত্র। স্বাস্থ্যসেবা উন্নত মানের কিছু সরঞ্জাম থাকলেও তা ব্যবহার হয় না, ফলে নষ্ট হয়ে যাচ্ছে মূল্যবান বিভিন্ন যন্ত্রাংশ। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও বেশিরভাগ স্থানই নামমাত্র হাজিরা দিচ্ছেন 2-1 জন কর্মচারী। ক্লিনিকের ভিতর ওখানে মানুষের সেবা দেয়, সেখানে সাপের ডিম পাওয়া গেছে, তারপরে এখন আবার ওষুধপত্র ওইরকম নাই,
এই জন্য মানুষ একটু ভয়তে আছে। মানুষ যে ওখানে লাঞ্ছিত হয়, তারপর ওষুধ পানি ঠিকমতো পায় না। বর্তমানে কিছুটা ওষুধের সংকট রয়েছে, তবে আমাদের চাহিদা প্রেরণ করা হয়েছে এবং আশা করি খুব দ্রুত এই ওষুধগুলো আমাদের মাঝখানে চলে আসবে। বিভাগের পটুয়াখালীতেও প্রায় একই দশা। একটি কমিউনিটি ক্লিনিকে সিএসসিপি এবং পরিবার কল্যাণ সহকারী সহ 3 জন থাকার কথা থাকলেও রয়েছে একজন সিএসসিপি ও একজন আয়া। কর্মীদের বেতন ভাতা বন্ধ থাকা, ভবনগুলোর জরাজীর্ণ অবস্থা, প্রয়োজনীয় ওষুধের সংকটে এমন অবস্থা তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা প্যারাসিটামল আর অ্যান্টাসিড কোনো ওষুধ পাই না। আমাদের সেবা দিতে সমস্যা হইতেছে ঔষধের জন্য। এখন তো এমএসবি নাই, এইসএ নাই, এসডব্লিউ নাই। খোদ বিভাগীয় শহর বরিশালেও পাওয়া গেছে সেবা না পাওয়ার নানা অভিযোগ। ভাঙাচোরা ক্লিনিকে স্বাস্থ্যসেবা বাড়ানোর দাবি এলাকাবাসীর। বিল্ডিংটার সমস্যা, বিল্ডিংটা ভেঙে ছিল, পড়ে যায়, পানি পড়ে। বিদ্যুৎ ব্যবস্থা নাই। এখন সময় দেখা যাচ্ছে যে গর্ভবতী মহিলারা আসে, তাদের গরমে ছটফট করে বসতে পারে না। এখানে হেলথ স্ট্যান্ড এবং এফডব্লিউএ তারাও সিসিবির সাথে এখানে সেবা দিয়ে থাকেন। এখানে 27-28 প্রকারের ঔষধ দেওয়া হয়। বরিশাল বিভাগের 6 জেলায় 1100 কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব সেবা কেন্দ্রে 30টিরও বেশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করার কথা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠিতে আছেন সহকর্মী পলাশ রায় এবং পটুয়াখালীতে আছেন সহকর্মী মনির হোসেন বাদল। সরাসরি শুরুতে যাচ্ছি পলাশের কাছে। এবং নারী স্বাস্থ্য সেবা সহ প্রাথমিক চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিকের যাত্রা কিন্তু শুরু হয়েছিল, কিন্তু গত কয়েক বছর ধরে ঝালকাঠিতে ঝিমিয়ে পড়েছে এই কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। বিশেষ করে অতি সম্প্রতি কিন্তু এখানে ভয়ানক অবস্থা। এ জেলায় 93টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, 2-1টি বাদ দিলে আর সবগুলোতেই কিন্তু নেই ঔষধপত্র। থাকছেন না সাধারণ কর্মীরাও। সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত কমিউনিটি ক্লিনিকগুলো খোলা থাকার কথা থাকলেও তালা ঝুলছে। 2-1 জন কর্মীরা মাঝে মধ্যে সেখানে কিন্তু হাজিরা দিচ্ছেন। এখানে এসে সাধারণ গ্রামীণ যে নাগরিক রয়েছে, গ্রামীণ জনগোষ্ঠী রয়েছেন, তারা কিন্তু ফিরে যাচ্ছে। অপরদিকে আমরা যদি অবকাঠামোর বিষয়টি বলি, তাহলে অধিকাংশই কমিউনিটি ক্লিনিক কিন্তু জরাজীর্ণ। এছাড়া ভেতরে যেসব আসবাবপত্র রয়েছে এবং স্বাস্থ্য সেবার যেসব সরঞ্জাম রয়েছে তাও কিন্তু ভেঙে পড়ছে, রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে পড়ছে। এই ব্যাপারে কমিউনিটি ক্লিনিকে যারা দায়িত্বে রয়েছেন সেই স্বাস্থ্যকর্মীর সাথে, অসংখ্য স্বাস্থ্যকর্মীদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেটা জানিয়েছে যে অনিয়মিতভাবে তাদের বেতন ভাতা হচ্ছে, নিয়মিতভাবে তারা বেতন ভাতা পাচ্ছেন না এবং ওষুধ সরবরাহ সেটাও কিন্তু কম রয়েছে এবং স্থানীয় যে চাপ রয়েছে সব মিলিয়ে তারা কিন্তু দিশেহারা। তারা স্বাস্থ্য সেবা দিতে চাইলেও নানা সংকট এবং সীমাবদ্ধতার কারণে কিন্তু দেয়া সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে আমি কথা বলেছিলাম জেলা স্বাস্থ্য বিভাগের সাথে। তারা আমাকে যেটা জানিয়েছে যে বর্তমানে ঔষধ সরবরাহ সরকারিভাবেই কম রয়েছে। এছাড়া যেসব পরামর্শ রয়েছে সেই পরামর্শ সহ অন্যান্য সেবা নিরলসভাবে চালিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে। ঝালকাঠিতে এই যে 93টি স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক রয়েছে, সেই কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রতিদিনই কিন্তু গ্রামের সাধারণ মানুষ কিন্তু সেখানে যাচ্ছে, কিন্তু সেখান থেকে বিমুখ হয়ে ফিরে যাচ্ছে। ফলে বেশ কিছু এই যে স্বাস্থ্য ক্লিনিক রয়েছে সেগুলো কিন্তু এখন বর্তমানে ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে। গ্রামের এমন এমন লোক জানিয়েছেন যে কোন কোন কমিউনিটি ক্লিনিকের মেঝেতে কিন্তু পাওয়া যাচ্ছে সাপের ডিম বা সাপও সেখানে আশ্রয় করে রয়েছে। সব মিলিয়ে ঝালকাঠির বেশিরভাগ কমিউনিটি ক্লিনিক কিন্তু এখন ভুতুড়ে পরিবেশে সৃষ্টি হয়েছে। তো সর্বনীয় কমিউনিটি ক্লিনিক, এই কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু আসলে মানুষের প্রতিটি দ্বারগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য, কিন্তু আসলে এই কমিটিগুলো কিন্তু আসলে দিন দিন ঝিমিয়ে পড়ছে। কারণটা হচ্ছে এখানে যে জনবল থাকার কথা সে জনবল কিন্তু কমিউনিটি ক্লিনিকে নাই। দ্বিতীয়ত এখানে যে পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকা দরকার এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া যায় না, যার কারণে যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এটি আসলে হচ্ছে না। পটুয়াখালী যে কমিটিগুলো আমরা যারা এখানে স্বাস্থ্য কর্মকর্তারা রয়েছে
হয়েছে, যারা এখানে কমিটিগুলি সিএস বলে সিএসসিপি আছে যারা, তাদের সাথে কথা হয়েছে। তারা যে বিষয়টা জানিয়েছে এখানে শুধু যে প্রতিদিন একটি কমিউনিটি ক্লিনিকে 50 থেকে 100 জন কিন্তু রুগী আসে। এই রুগী আসার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু একমাত্র প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিন্তু আসলেই কিন্তু সাধারণ মানুষে মিলে না। এছাড়া কিন্তু এখানে যে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে সিএসসিপি এবং একজি করে স্বাস্থ্য সহকারী এইসি এবং হলে একজন এফডব্লিউ, এই 3 জন করে থাকা হয়। এছাড়া কিন্তু প্রতিটা কমিউনিটি ক্লিনিকের একজন আয়া থাকে, এখানে কিন্তু আয়াও নেই। কিন্তু আরো এই কমিটিগুলোকে কিন্তু নানা সমস্যা জর্জরিত রয়েছে। একটি এই যে আয়ার রয়েছে, এই আয়ার বেতনটা কিন্তু এই কমিউনিটি ক্লিনিক থেকে প্রতিটা মানুষের যারা রুগী দেখতে আসে তাদেরকে 5 টাকা করে টিকিট নিয়ে রুগী দেখা হয়। এই 5 টাকার মাধ্যমে কিন্তু এখানে আয়ার বেতন দেওয়া হয়। এছাড়া কিন্তু এখানে যে বিদ্যুৎ বিলটা রয়েছে এই বিদ্যুৎ বিলটা দেওয়া হয়। এই যে কমিউনিটি ক্লিনিকগুলো কিন্তু সরকারের নানা উদ্যোগ ছিল যে সাধারণ মানুষের দ্বার প্রান্তে এই স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সরকার এই কমিউনিটি ক্লিনিকগুলো করা হয়। কিন্তু এই কমিউনিটি ক্লিনিকগুলোর বিভিন্ন নানা সমস্যা জর্জরিত থাকার কারণে কিন্তু সেইভাবে কিন্তু স্বাস্থ্য সেবাটা বলে সাধারণ মানুষ পাচ্ছে না। এখানে যারা চিকিৎসা নিতে এসেছেন স্বাস্থ্য সেবা, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছে এখানে যে ওষুধ বলতে একমাত্র প্যারাসিটামল এবং গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া কিন্তু আর কোনো কিছুই মিলে না, যার কারণে তাদের বাধ্য হয়ে কিন্তু যে স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিকে করেছে সেটি কিন্তু আসলে সফলভাবে হচ্ছে না এবং স্বাস্থ্য সেবা সেরকম নিশ্চিত করতে পারছে না। সেই সেবা নেওয়ার জন্য কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, জেলা মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, পটুয়াখালী, এদের কাছে আবার যেতে হয়। তাই এখানকার মানুষের কিন্তু দাবি একটাই যে এখানকার সাধারণ যারা রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে তাদের স্বাস্থ্য সেবার জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ এবং সপ্তাহে একজন করে মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও এখানে সপ্তাহে একদিন করে মেডিকেল অফিসার আসে না, যার কারণে স্বাস্থ্য সেবা নিশ্চিত হচ্ছে না এই পটুয়াখালী 246টি কমিউনিটি সেন্টারে। এই ছিল আমার কাছে পটুয়াখালী কমিউনিটি সেন্টারের সর্বশেষ খবর। ছিলাম পটুয়াখালী ও ঝালকাঠিতে। ঘূর্ণিঝড় সিডরের পরে হত দরিদ্রদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ এসব ঘরে আশ্রিতরা মানবেতর জীবনযাপন করলেও মেরামতে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। অনেকেই চলে গেছেন অন্যত্র। তবে শিগগিরই বিষয়টি সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে ঘরবাড়ি হারিয়ে নিরুপায় রাশিদা বেগমের পরিবারের ঠাঁই হয় পটুয়াখালী সদরের আউলিয়াপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে। কিন্তু 5 বছরের মাথায় ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। জোড়াতালি দিয়ে কোনো রকম 17টি বছর পার করেছেন তারা, কিন্তু বর্তমানে বসবাসের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে ঘরগুলো। সিজারের বন্যায় সব লই গেছে বাবা, এখন আমি কষ্ট করিয়া থাকতে আসি। আমার খাওয়ানো কিন্তু অনেক কষ্ট হয়, থাহনে কষ্ট হয়, পানি পরে কষ্ট করতে আসে। মরলে কোনানে আমার ছুঁইবে, কোনানে কি করবে সেই জায়গাটা তোমার নাই। আশ্রয়ণ প্রকল্পের ৭৯টি ঘরের একই দশা, নেই বিশুদ্ধ পানি আর পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। ঘরের ভেতরে পড়ে বৃষ্টির পানি, জোয়ারের পানিতে তলিয়ে যায় বসতভিটা। এসব দুরবস্থা থেকে রেহাই পেতে অন্যত্র চলে গেছে কয়েকশো পরিবার। ভাঙ্গা পড়ে গেছে, বাথরুমে যাইতে পারি না, পানির কলে পানি ওঠে না, ঘর দরজা পড়ে টিন নষ্ট হয়ে গেছে, জোয়ারে পানিতে ঘরে পানি ওঠে, উপরে কোনো পানি পড়ে। কিস্তি না লোন টাকা দিয়া এই ঘরটা ঠিক করছি, থাকা যায় না, মারা যায়, কোনো ধরনের কোনো জায়গা নাই। এই জন্য আমরা একটু জায়গার ব্যবস্থা চাই যে আমাকে থোয়ার লেগিয়া। ঘর দর ভাঙ্গা চুরো কুত্তো মুত্তো সব ঘরে ওঠে, টিন মানে কিছু নাই, আমরা খুব কষ্টে আছি। ঘর দুয়ার সব তো ভাঙ্গে চুরি গেছে, তোমাকে ঘরটা সমান করে দিতেন, দরজা ঠিক করে দিলে আমরা একটু ভালোভাবে থাকতে পারি। তবে শীঘ্রই ঘরগুলো মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। প্রকল্প আসে, সে কোনো প্রকল্প থেকে যদি আমার দেওয়ার সুযোগ থাকে সেটা আমি দিব, সরকারি কোনো সহায়তাও পায় এবং এটা যে সংস্কারের কোনো সুযোগ তারা পায় সেটা তারা এটাকে রক্ষণাবেক্ষণ করবে। এখানে তারা কবর দিতে চায়, এরকম এটা যদি তারা সিলেক্ট করে দেয় বা আমাদের কাছে একটা আবেদন করে আমরাও যদি সিলেক্ট করতে পারি, তো এরকম হলে হয়তো বা তাদের এই কবর দেওয়ার সমস্যার একটা সমাধান করার সুযোগ থাকতে পারে। 2007 সাল থেকে এ পর্যন্ত জেলায় ৯,১২৩টি ব্যারাক হাউস নির্মাণ করা হয়। এতে প্রায় ৮,০০০ পরিবার বসবাস করছে। সময় সংবাদ, পটুয়াখালী। মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষার পরিবেশ বিনষ্ট ও
সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করছে ছাত্রদল। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন এবং সাইফুল রুদ্র। সরাসরি প্রথমেই যাচ্ছি সালেহিনের কাছে। আইন শৃঙ্খলার অবনতি এবং একই সঙ্গে গুপ্ত তৎপরতার মাধ্যমে গোপন তৎপরতার মাধ্যমে যে মব সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে আজকে ছাত্রদল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে ইতিমধ্যে। আপনারা দেখছেন যে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটি যারা রয়েছে ছাত্রদলের, তারা সবাই কিন্তু এই মিছিলে মিছিলটি শুরু করেছেন। এখন একই সঙ্গে আপনারা জানেন যে কিছুক্ষণ আগে মিছিল শুরুর আগে তারা বক্তব্য দিয়েছেন, যে এই বক্তব্যে তারা বলছেন যে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মূলত আজকের এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে এবং চকবাজারে যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে একটি মহল আসলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। তারই প্রতিবাদে মূলত আজকের এই মিছিল। সেই মিছিলে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় কমিটি ছাত্রদলের তারা মিছিলটি শুরু করেছেন। একই সঙ্গে একটি এই সড়কে মিছিলের যে বর্তমান অবস্থা, নাইট অ্যাঙ্গেলের মোড়ের দিকে এগোচ্ছেন এবং মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইট অ্যাঙ্গেল মোড় ঘুরে তারা শাহবাগের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কর্মীরা তারা কিন্তু এসেছেন এই মিছিলে যোগ দেওয়ার জন্য। রাস্তায় যানজট রয়েছে, তারপরও তারা মিছিলটি করছেন এই সড়কের মধ্যে। এবং এই মিছিলটি ছাত্রদলের হলো, এর পরে কিন্তু আবারও ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি একই প্রতিবাদে সেই সমাবেশ এবং মিছিল করবে। নয়াপল্টন থেকে তারা শুরু করবে সেই মিছিলটি এবং তার আগে ছাত্রদল এইমাত্র তারা নয়াপল্টন থেকে এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলটি শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অজস্র নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী এই আজকের কর্মসূচিতে যোগ দিয়েছেন, যারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। এবং আপনারা জানেন যে মিছিলের যে বর্তমান অবস্থা সেটি এখন নয়াপল্টন থেকে ইতিমধ্যে নাইট অ্যাঙ্গেলে পৌঁছেছে মিছিলটি এবং সেখান থেকে সেটি কাকরাইল হয়ে মৎস্যবন ঘুরে সেটি শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এবং এরপরেই ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি এই সমাবেশ করবে নয়াপল্টনের সামনে, সেখান থেকেও তারা একটা মিছিল বের করবে। এই মুহূর্তে মিছিলের সামনের ভাগে আছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র, আমরা যাব তার কাছে সেখানকার সবশেষ খবর জানার জন্য। আয়োজিত আজকের এই বিক্ষোভ এবং মিছিল এবং এই প্রতিবাদ সমাবেশটি তারা শুরু করবেন কিছুক্ষণের মধ্যে। আমরা যেটি দেখতে পাচ্ছি এখন, তারা এখানে ঢাকা মহানগরের যতগুলো ইউনিট আছে ছাত্রদলের, ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে থানা পর্যায়ে শুরু করে যতগুলো ইউনিট আছে সব জায়গা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়েছেন এবং এটাকে যদি আমরা জনস্রোত বলি, এটা সেই পল্টন থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত এসে ঠেকেছে। আপনাদেরকে আমরা একটু দেখাই যে এই মিছিলের সারি কত দীর্ঘ হতে যাচ্ছে। উপস্থিত নেতাকর্মীরা যে বিষয়গুলো আমাদেরকে বলছিলেন যে আজকের এই কর্মসূচি নিয়ে, যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট করার একটা অপচেষ্টা চলছে এবং মবের সংস্কৃতি তৈরি করে মব সৃষ্টি করে দেশের নানা জায়গায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। সেই জায়গাগুলো থেকে তারা আজকের এই প্রতিবাদের আয়োজন করেছে এবং তারা চান না যে দেশের কোথাও তাদের দলীয় কিংবা ছাত্রদল, বিএনপি এবং অন্যান্য নামগুলো ব্যবহার করে কেউ কোনো ধরনের অপচেষ্টা করুক, নাশকতা করুক। সেই জায়গাটা তারা বন্ধ করতে চান। তারা এটাও বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, এই বিষয়গুলো তারা বারবার বলছিলেন। আর যে বিষয়টি বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এই অবনতিকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার আরও কঠোর পদক্ষেপ নিতে পারে কিনা, সেই বিষয়গুলো নিয়েও তারা কথা বলেছেন। তো তারা তাদের মিছিলের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং তারা ধীরে ধীরে
কাকরাইল অভিমুখে যাত্রা করছেন। মিছিলটি কাকরাইল হয়ে পল্টন হয়ে সেটি শাহবাগে গিয়ে শেষ হবে। তো এই মুহূর্তে এই নয়াপল্টন থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট আসলে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম নয়াপল্টনে। বিভাগীয় সময় আরও থাকছে। ভয়াবহ ভাঙনের মুখে ভোলার চরফ্যাশনের 4 কিলোমিটার এলাকা, ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। স্থায়ী পদক্ষেপের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। দুপুরে বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএম কলেজের মসজিদ গেটে জড়ো হয়। পরে কলেজ ক্যাম্পাসের সামনে থেকে একটি মিছিল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড ও C&B রোড হয়ে নগরের চৌমাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এ সময় তারা বলেন, দেশে মব সৃষ্টি করে একটি চক্র ষড়যন্ত্র শুরু করেছে। কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, দেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও শিক্ষক কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এমপিও ভুক্তির কোনো বিকল্প নেই। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। এই মুহূর্তে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছে তার কাছে। জুলাই অভ্যুত্থানের 1টি বছর পেরিয়েছে। সেই বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশেই এই জুলাই স্মৃতি শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে এবং তারই স্মরণে আজকে নারায়ণগঞ্জে প্রথম এই জুলাই স্মৃতি শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হলো সেই যাত্রা এবং এই উদ্বোধন কার্যক্রমটি উদ্বোধন করেন আমার অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা, তার মধ্যে আইন উপদেষ্টা, তার পাশাপাশি বন ও পরিবেশ উপদেষ্টা রয়েছিল এবং জ্বালানি উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এখানে এসে তাদের এই নারায়ণগঞ্জের যে প্রথম জুলাই শহীদ স্মৃতি স্তম্ভটি রয়েছে সেটির উদ্বোধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং তারা ফুল দিয়ে কিন্তু এই উদ্বোধন কার্যক্রমটি শুরু করেন। এবং আমরা দেখেছি যে এখানে যারা জুলাইয়ে নিহত হয়েছেন, জুলাইয়ে 19 তারিখে কিন্তু প্রথম শিশু শহীদ এই নারায়ণগঞ্জে নিজ বাসায় খেলা করছিলেন ছাদে, ঠিক সে সময় এলোপাতারি গুলিতে এই শিশু শহীদ সেই রীতা নিহত হয়েছিলেন। এবং নারায়ণগঞ্জে এই জুলাই আন্দোলনে প্রায় 55 জন শহীদ নিহত হয়েছেন বলেছে যে সিভিল সার্ভিসের পক্ষ থেকে জানা হয়েছিল। তো আজকের যে কার্যক্রম, সেই কার্যক্রমের মোটামুটি আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হলো সারা দেশের যেই জুলাই স্মৃতি স্তম্ভ তৈরির যে কার্যক্রম, সেটি কিন্তু এখনকার মতো এই নারায়ণগঞ্জ থেকে শুরু হলো। এরপর একে একে বিভিন্ন জেলায় তাদের যে কার্যক্রম সেটি হবে বলে আসলে জানাচ্ছিলেন। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত এই আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ভোলার চরফ্যাশনের 3টি ইউনিয়নের প্রায় 4 কিলোমিটার এলাকা। ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব শতাধিক পরিবার। নদীতে বিলীন কয়েকশো একর ফসলি জমি। সর্বহারা অনেক পরিবার আশ্রয় নিয়েছে অন্যের জমিতে। তবে ভাঙন রোধে জরুরি ব্যবস্থার পাশাপাশি স্থায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। নদী ভাঙ্গি সব লই যাইতে আছেন। তেঁতুলিয়ার ভাঙনে ফসলি জমি ভিটে বাড়ি হারিয়ে নিঃস্ব জয়নাল আবেদিন। যে নদী সব গিলে খেয়েছে তার তীরে দাঁড়িয়ে জন্মভিটা রক্ষায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তার।
একই অবস্থা ভোলার চরফেশনের চর নুরুল আমিন গ্রামের বেরিবাদের বাইরে থাকা বেশিরভাগ বসত ভিটার। নীলকমল ইউনিয়নের কাশেম বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা তেঁতুলিয়ার ভয়াবহ ভাঙনের মুখে। ইতোমধ্যে ১০০ একর জমি ও শতাধিক ঘরবাড়ি বিলীন। ভাঙনের ঝুঁকিতে বাঁধের বাইরের বসবাসকারী ২ শতাধিক পরিবার, ৩টি বাজার ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া নুরাবাদ ইউনিয়নের গাছিরখাল ও আহমদপুর ইউনিয়নের ভারানি বাজার এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। আমার পরিবারের প্রায় ১০ থেকে ১২ একর জমি ছিল ওইদিকে। এক বছরে প্রায় ৫ থেকে ৬ একর জমি নদী ঘরে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনে বাপদাদার বিটা ভাঙি যা, তারপরে আমি ঘর বাড়ি ছেড়া দিয়ে এখন মানে মুজিবনগর যাই একজনের জায়গায় ওরকার থাকি। এখন যেন ভাঙ্গা যাবে, আমরা যেন কোথায় যাব, কিভাবে নিয়ে স্থান নিব, আমাদের এমন কোনো পরিকল্পনা নেই আর এমন কোনো আর্থিক অবস্থাও নাই। এই অবস্থায় নীলকমল ইউনিয়নের অধিক ঝুঁকিপূর্ণ ৩০০ মিটার এলাকা ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে ১১০ মিটার এলাকায় ৩০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে এখানে ডিপিপি প্রণয়ন করে এবং পার্মানেন্ট প্রোটেকশন ওয়ার্কের দিকে আমরা যাব। তেঁতুলিয়া পাড়ের নীলকমল, নুরাবাদ ও আহমেদপুর ইউনিয়নে ২ লক্ষাধিক মানুষ বসবাস করে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। টানা ১ সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পটুয়াখালীর বিস্তীর্ণ ফসলি জমি। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে আমন ধানের বীজতলা। মৌসুমের শুরুতেই বড় ধরনের ক্ষতির মুখে কৃষকরা। এই অবস্থায় অনাবাদি থেকে যেতে পারে জেলার অনেক জমি। বিস্তারিত জানাচ্ছে শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমর পানি। টানা বৃষ্টিতে ডুবে আছে ফসলি মাঠ। পটুয়াখালীতে টানা ১ সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে আমন ধানের জন্য তৈরি করা বীজতলা। কৃষি বিভাগের তথ্যমতে চলতি আমন মৌসুমে পটুয়াখালীতে ১৩,১২০ হেক্টর জমিতে বীজতলা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৩,৭৩৯ হেক্টর জমির বীজতলা তৈরি হয়েছিল, কিন্তু বৃষ্টিতে প্রায় ২,০৪২ হেক্টরের বীজতলা নষ্ট হয়ে গেছে। নতুন করে তৈরি করতে সময় নষ্ট ও খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। টানা ১ সপ্তাহ বৃষ্টির ভিতরে এই আমার বীজগুলো সব ডুবিয়ে গেছে, এখন তো সব পচে গেছে। একখানি জমির ভুঁই সব বীজ সব নষ্ট হয়ে গেছে। এখন যে বীজ হালামো এরকম কোনো সম্বল আমার কাছে নাই। ধান পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, টাকা পয়সা নাই মানুষের, কিভাবে কি করবে এরকম কোনো চিন্তা ভাবনা এখন মাথা কাজ করে না। সরকারিভাবে কোনো সহযোগিতা হইতে তাহলে একটু সুবিধা হইতে আমাদের জন্য। এই অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহযোগিতা ও আবহাওয়া স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে কৃষকরা। তবে আর্থিক প্রণোদনা সহ ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। সামনে যদি আবার কোনো বৃষ্টিপাত না হয় এবং যদি জোয়ারে পানিতে নিমজ্জিত না হয়, সেক্ষেত্রে সম্পূর্ণ আবাদ করা সম্ভব হবে বলে আমরা মনে করি। চলতি মৌসুমে জেলায় ১,৯০,০০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এবার জেনে নেব বরিশাল বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। ৮ জুলাই রাতে ২ সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন ভোলার রাজাপুরের এক গৃহবধূ। মধ্যরাতে প্রতিবেশী কামাল মাঝি শীত কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করে। ঘটনা যাতে কাউকে না জানায় সেজন্য ভিডিও ধারণ করে রাখে কামাল। এই ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করলেও এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গত বছরের ১৮ নভেম্বর বরগুনার কুয়েত প্রবাসী হাসপাতালে কোহিনুর বেগম নামে এক নারীর জরায়ু অপারেশন করেন ডাক্তার ফারজানা মাহফুজ। অপারেশনের পর কোহিনুর বেগমের অবস্থা দিন দিন আরও অবনতি হলে পরীক্ষা করে জানা যায় তার পেটের ভেতর কাঁচি রাখা আছে। গত ১৮ জুন অপারেশন করে কাঁচিটি বের করা হলেও কেটে ফেলতে হয় কোহিনুর বেগমের খাদ্যনালীর একাংশ। ৯ জুলাই ঘটনাটি নিয়ে সময় সংবাদে খবর প্রচার করা হয়। স্বপ্নে পাওয়া স্বর্ণ কম মূল্যে বিক্রির প্রলোভনে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বরিশাল নগরীর বিসিক শিল্পনগরী এলাকা থেকে চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ১১ জুলাই পুলিশ জানায় আটককৃতদের কাছ থেকে ৩ কেজি ৯০০ গ্রাম ওজনের নকল স্বর্ণ ও বিভিন্ন ইমিটেশনের অলংকার উদ্ধার করা হয়েছে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বৈরাচার পতনের পর মুজিববাদ ও চাঁদাবাজের পাহারাদার এখন একটি দল, মন্তব্য নাহিদ ইসলামের।
এনসিপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ হাসনাতের। শুধু শহর নয়, বরগুনার প্রত্যন্ত গ্রামেও ডেঙ্গুর প্রকোপ। প্রতিরোধে ব্যবস্থা না থাকায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ক্ষোভ বাসিন্দাদের। বিল্ডিংটা ভেঙে ছিল, পরে পানি পড়ে ওষুধ পানি ঠিক মতো পাই না। মহিলারা আসে, তাদের গরমে ছটফট করে বসতে পারে না। নেই প্রয়োজনীয় ওষুধ। বরিশাল বিভাগে কমিউনিটি ক্লিনিকে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ঝালকাঠিতে নামমাত্র হাজিরা দিচ্ছেন কর্মীরা। পটুয়াখালীতে বেতন ভাতা বন্ধ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।